আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে গিট হাবের যে ফান্ডামেন্টালস গুলা ওইগুলা মোটামুটি দেখে ফেলছিলাম। যে গিট হাবে আমরা কিভাবে অপারেশন গুলা করি, ফাইল কিভাবে আপলোড দিই, রিপোজিটরি কিভাবে ক্রিয়েট করি। তারপর গিট হাবে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে ওইটা রিপোজিটরি ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করে আমরা ফাইলও আপলোড দিয়েছিলাম। আচ্ছা, তো আমাদের যে রিপোজিটরিজ গুলো ছিল, একদম রিসেন্ট কোনটা ছিল এটা দেখি। রিসেন্ট ছিল এআই, ট্রেনিং এআই, এই রিপোজিটরিটা। তো যেটাতে কি আছে, জুপিটার নোটবুক এটা আছে। আচ্ছা, এখন এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা লাস্ট ক্লাসে যে কাজগুলো করেছিলাম, এই লোন মডেলিং ডট সিএসভি এই ফাইলটা নিয়ে কাজ করেছিলাম। এই যে লোন মডেলিং ডট সিএসভি ফাইলটাকে আমরা জুপিটার নোটবুকে রান করেছিলাম। তো এটা ছিল আমাদের সেই নোটবুক, মানে যেটাতে আমরা জিনিসটা দেখছিলাম। আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট নিয়েও কাজ করছিলাম। তো ওইটা ছিল অল লাইফ ব্যাংকের পার্সোনাল লোন ক্যাম্পেইন। তো এটা আমরা ডিটেইলে কনটেক্সট বুঝাছিলাম। তারপর আমরা অবজেক্টিভ ঠিক করেছি, মানে কনটেক্সটটা কি ছিল। ব্যাংকের অলরেডি যারা লায়াবিলিটি কাস্টমার বা ডেপোজিটর, ওদেরকে আহ মানে ওদেরকে যাতে লোন নিতে উদ্বুদ্ধ করা যায়, এই জন্য একটা ক্যাম্পেইন চালানো। তো ডাটা সায়েন্টিস্টদের কাজ ছিল যে মার্কেটিং ডিপার্টমেন্টের কাদেরকে ওরা উদ্বুদ্ধ করবে, মানে কাদেরকে টার্গেট করবে মার্কেটিং ডিপার্টমেন্ট, ওইটা নিরূপণ করা। ওকে, তাহলে এটার অবজেক্টিভও ঠিক ছিল যে মানে একটা লায়াবিলিটি কাস্টমার হচ্ছে আহ, মানে প্রেডিক্ট করা, মানে কোন লায়াবিলিটি কাস্টমার লোনটা নিবে, কোন ভ্যারিয়েবল গুলা সিগনিফিকেন্ট। এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। হুইচ সেগমেন্ট অফ কাস্টমার শুড বি টার্গেটেড মোর, মানে কাস্টমারের কোন সেগমেন্টকে বেশি টার্গেট করতে হবে, এগুলো সব দেয়া আছে। তো এইখানে আহ, আমরা ডেটা ভিজুয়ালাইজেশন দেখার আগে এই যে ডেটা ডট হেড, ডেটা ডট টেল, ডেটা ডট শেপ, ডেটা ডট ইনফো, তারপরে এখানে ডেটা ডট ডেসক্রাইব, এগুলা দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল আমার যা যা জানা লাগে ওইগুলা জানি। তো এটা আপনাদের হোমওয়ার্ক ছিল। এখন আমি আরো বেশ কিছু বিষয় দেখাই যে এখানে ডেটা নিয়ে আরো কি কি জিনিস দেখা যাচ্ছে। এইখানে আহ আমরা কিছু মডেল দেখা গেছে আমরা কিছু মডেল ইম্পোর্ট করেছিলাম। তো ইম্পোর্ট পান্ডাস, ইম্পোর্ট নামপাই, এই ধরনের বেশ কিছু মডেল। তারপর সাইকেট লার্ন ডট মডেল সিলেকশন থেকে ট্রেন টেস্ট স্প্লিট, এইগুলো ইম্পোর্ট করা। তারপর আহ, এইখানে আহ, এই জাতীয় আপনি যখনই কোনো নোটবুকে কাজ করবেন, এরকম আপনার প্রথমে কিছু জিনিস ইম্পোর্ট করে নিতে হবে, যাতে আপনি এগুলা দিয়ে পরে ওই যে নামপাই, পান্ডাস, এগুলোকে জাস্ট এলিয়াস দিয়ে কল করে করে আপনি যাতে কোড রান করতে পারেন, এই জন্য। তো এইখানকার সব জিনিস বোঝা লাগবে না, এই ট্রেন টেস্ট স্প্লিট এটা আপাতত বোঝা দরকার নেই। তো আমরা পান্ডাস এসপিটি, নামপাই এসএনপি, এতটুকু বুঝলেই হবে। আর এইখানে আরেকটা জিনিস বোঝা লাগবে যে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কিছু লাইব্রেরি ব্যবহার করি। তো ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি গুলো এরকম: ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এসপিএলটি, মানে ম্যাটপ্লটলিব, এটা একটা লাইব্রেরি আছে। এটার থেকে আমরা ডট পাইপ্লট থেকে ইম্পোর্ট করতেছি, মানে ম্যাটপ্লটলিবের পাইপ্লট যে পোর্শনটা, এটা ইম্পোর্ট করতেছি। এটাকে এলিয়াস দিয়েছে এসপিএলটি।
মানে হচ্ছে আমি যখনই এনপি কল করব যেরকম নামপাই আসবে, পিডি কল করলে যেরকম পান্ডাস আসবে, ওইরকম পিএলটি কল কল করলে ম্যাটপ্লটলিব যে লাইব্রেরিটা, ওইটার পাইপ্লটটা চলে আসবে। তারপর সি বন্ডকে আমি এসএনএস হিসেবে কল করব। এই ম্যাটপ্লটলিব সি বন্ড, এই জিনিসগুলো কি, এটা দেখার জন্য আপনি জাস্ট একটা গুগল সার্চ করবেন যে ফার্স্ট ম্যাটপ্লটলিব ডকুমেন্টেশন, মানে আপনার যেটাই শিখতে হবে আপনি ডকুমেন্টেশনে যান। মানে সবচেয়ে শেখার বেস্ট ওয়ে হচ্ছে ঘাটাঘাটি করা। তো এই যে ডকুমেন্টেশনে দেখেন পিপি ইনস্টল ম্যাটপ্লটলিব, এইভাবে আপনি ইয়ে করতে পারেন, ইনস্টল করতে পারেন। আর হচ্ছে কুইক স্টার্ট গাইড, গাইড যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে দেখবেন এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এরকম আছে। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে ম্যাটপ্লটলিবে, ওইটা নিয়ে কাজ করে আর কি। তো এই যে এইখানে হচ্ছে বেশ কিছু অ্যান্সার দেয়া আছে, আপনারা দেখেন। তো আপনাদের যাদের ম্যাটপ্লটলিব নিয়ে বিস্তারিত জানার আছে, আপনারা এই জাতীয় ডকুমেন্টেশন করবেন। এটাতে হচ্ছে আমরা করি কি, বিভিন্ন ধরনের গ্রাফ খুব ইজিলি এঁকে ফেলি, যেটা এক্সেল আঁকতে অনেক সময় লাগে। দেখেন ও হচ্ছে আমাকে ডিরেক্ট কোড দিয়ে দিচ্ছে, আমি কোড অনুযায়ী জাস্ট টুকটাক এদিক ওইদিক করলেই আমার গ্রাফ গুলো আঁকা হয়ে যায়। এই যে রেডিমেড কোড দেয়া আছে, আমি জাস্ট পাইথনে জুপিটার নোটবুকে কপি পেস্ট করব, এর বাইরে আর তেমন কোনো কাজ নেই আসলে। তো এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা দেখছিলাম, আমরা হচ্ছে এই যে ট্রেনিং, এটা দেখছিলাম ম্যাটপ্লটলিব। এটা তো ম্যাটপ্লটলিবের বিষয়গুলো সব দেখলাম যে এটা আমি কিভাবে জানবো ম্যাটপ্লটলিবের। এরপর আরেকটা আছে কি জানি, সিবর্ন। মানে এইগুলা হচ্ছে ডেটা, আমি হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য এই জিনিসগুলা দরকার হয়। মানে ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলা এগুলা আসলে ডেটা ভিজুয়ালাইজেশন। তো এই যে সিবর্ন, স্ট্যাটিস্টিক্যাল ডেটা ভিজুয়ালাইজেশন। তো এই দেখেন, এটা হচ্ছে আপনার ডেটাকে ভিজুয়ালাইজ করে আপনি যাতে বিভিন্ন আইডিয়া পান, এটার জন্য এই সিবর্ন লাইব্রেরিটা ব্যবহার করা হয়। তো সিবর্ন বেশিরভাগ স্ক্যাটার প্লট যেগুলো আছে ওইগুলোর জন্য এই সিবর্ন লাইব্রেরিটা ব্যবহার করে। এইগুলা হচ্ছে মানে আপনাকে ডেটার ব্যাপারে, ডেটার ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং, ডেটাগুলো কি হাইলি কোরিলেটেড নাকি না, এই জাতীয় অনেক আইডিয়া দেয়। তো এই টার্মগুলা আমরা হচ্ছে আস্তে আস্তে জানবো, কোরিলেশন কি বা এই জিনিসগুলো কি। আচ্ছা, এখন তো এটা হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন লাইব্রেরি, এগুলো ইম্পোর্ট করলাম। তারপর এইখানে বলছে রিমুভস দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ ডিসপ্লেড কলামস। তো আপনি পিডি ডট সেট আন্ডার স্কোর অপশনে ডিসপ্লে ডট ম্যাক্স আন্ডার স্কোর কলামস দিলে যদি নাম দেন, তার মানে আপনি হচ্ছে ম্যাক্সিমাম কলামের কোনো ব্যারিয়ার দিলেন না, যত খুশি কলাম নাও। আপনি যদি নাম্বার অফ ডিসপ্লেড রোজ, মানে কতগুলা রো ডিসপ্লে করবে, ওটা যদি ফিক্স করে দিতে চান, তাহলে আপনি 200টা রো ফিক্স করে দেন। মানে 200-র বেশি কখনো ডিসপ্লে করবে না, মানে এতগুলা রো একসাথে দেখা টাফ। আচ্ছা, এই জিনিসগুলো আপাতত দরকার নেই, লজিস্টিক রিগ্রেশন এগুলো আমরা অ্যাভয়েড করি, আর বাকিগুলো দরকার নেই। তো আমরা হচ্ছে ডেটা সেট ইম্পোর্ট করলাম। আহ ওকে, আবার শুরু করছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখছিলাম যে আমাদের যে নোটবুকটা, ওইটার হচ্ছে ডেটা সেট কিভাবে ইম্পোর্ট করবে, এটা লাস্ট ডেতে দেখেছিলাম। তো আমার ডেটা সেট ছিল লোন মডেলিং। তো লোন মডেলিং ডেটা সেটটা আসলে কিরকম ছিল, আমরা যখন জুপিটার নোটবুক থেকে ওই লোন মডেলিংটা ডাউনলোড করেছি, ডেটা সেটটা এরকম ছিল। মানে আমার ডাউনলোডসেই ছিল। তো আচ্ছা, এটাই ছিল আমার লোন মডেলিং ডেটা সেট।
তো আমার লোন মডেলিং ডেটা সেটে এই কলাম গুলো ছিল। তো এই এটা জুপিটার নোটবুকে এরকম ছিল লোন মডেলিংটা, মেইনলি হচ্ছে এই ধরনের ছিল। মানে আমি যখন গিটহাবের রিপোজিটরি পুশ করে আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি আর কি, এখান থেকে ডাউনলোড করে আমার কাজটা করতে পারি। আচ্ছা, এখন এটা তো ছিল আমার লোন মডেলিং নোটবুক। আর এটা হচ্ছে আমার সেই প্রজেক্টটা যেটাতে আমি লোন মডেলিং, এটা হচ্ছে pd.return_csv দিয়ে আমরা এইভাবে লোন নামে একটা ভ্যারিয়েবলে এটাকে ইম্পোর্ট করলাম। তারপর আমি যেটা করলাম, কপিং ডেটা টু অ্যানাদার ভ্যারিয়েবল টু অ্যাভয়েড এনি চেঞ্জেস টু অরিজিনাল ডেটা। এটার মানে কি, আপনি লোন নামে একটা ভেরিয়েবলে এই অরিজিনাল ডাটাটা তো ইম্পোর্ট করছেন, পরে হচ্ছে ডাটা নামে আরেকটা ভেরিয়েবলে লোন ডট কপি দিয়ে এই ডাটাটা কপি করতে পারেন। আচ্ছা, এই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এটার জন্য আমি জুপিটার নোটবুকে যাই। আচ্ছা, এটার জন্য বললাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে উম, আচ্ছা ধরেন এইটাই ওপেন করি, এটা আবার দেখিয়ে দিই। লাস্ট ডেতে যদিও দেখিয়েছিলাম। ধরেন আপনার হচ্ছে কোনো কিছু ওপেন করতে হয়েছে গুগল কোলাপে, আপনি জাস্ট গুগল কোলাপ দিয়ে এন্টার দেন। গুগল কোলাপ এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ফাইলে ওপেন নোটবুকে যাই। তো এখানে হচ্ছে বিভিন্ন নোটবুক দেখা যাচ্ছে যেগুলো নিয়ে আমি আগে কাজ করেছি। তো আমি যেহেতু আহ, আমি হচ্ছে ওপেন নোটবুক ধরেন গিটহাব থেকে করতে চাইলে এটার হচ্ছে একটা ইউআরএল দেয়া লাগে। তাহলে আমি এক কাজ করি, আমার নোটবুকের ইউআরএলটা দিয়ে দিই। কন্ট্রোল সি দিয়ে এইখানে গেলাম, এইখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিই। দেখি ও খুঁজে পাই কিনা, খুঁজে এটা খুঁজে পারে কিনা। আপনারা কি দেখছেন যে আমি জাস্ট ওকে হচ্ছে গুগল কোলাবে গিয়ে এই নোটবুকের ইউআরএল দেওয়ার সাথে সাথে ও নোটবুকটা মানে গুগল কোলাবে ওপেন করে ফেলছে। খেয়াল করছেন এটা? বুঝতে পারছেন আপনারা? জি, তো মনে থাকবে না তবে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য এক কাজ করে আরেকবার একটু দেখাই, তাহলে বেটার হবে। আচ্ছা, ধরেন আমি হচ্ছে এই যে আমার এই যে নোটবুকটা আছে, এই যে AIML SLC project.ipynb, এই নোটবুকটা আমি ওপেন করতে যাচ্ছি, মানে এই নোটবুকটা গুগল কোলাবে। তো আমি ওপেন কিভাবে করব? আমি হচ্ছে গুগল কোলাবে গেলাম। কোলাবে যাওয়ার পর এখন ফাইলে যাব। ফাইলে গিয়ে ওপেন নোটবুকে ক্লিক করব। নিউ নোটবুক ইন ড্রাইভ এইসব ক্লিক করব না, বা আপলোড নোটবুক না। তো এটা কন্ট্রোল ও দিয়েও আপনারা করতে পারেন। ক্লিক করলাম। তো সে এখন দেখাচ্ছে আমি মাত্র রিসেন্ট টাইমসে 7টা 50-এ এই AIML SLC_project এটা খুলছি। তো তো সে রিসেন্টে দেখাচ্ছে, রিসেন্টে এটা খোলা হয়েছিল। যাই হোক, আমি ওটা ইগনোর করি। আমি গিটহাবে ক্লিক করি। ক্লিক করলে এইখানে দেখাচ্ছে এন্টার এ গিটহাব ইউআরএল অর সার্চ বাই অর্গানাইজেশন অর ইউজার, দরকার নেই। এন্টার এ গিটহাব ইউআরএল, এটা আমি দিয়ে দিই। তো এই গিটহাব ইউআরএলটা কি, এই যে এটা AIML SLC project। তো এটা কন্ট্রোল সি দিই। কন্ট্রোল সি দিয়ে এইখানে যে কন্ট্রোল ভি দিই, এন্টার দিই। সাথে সাথে দেখেন আমার নোটবুকটা কিন্তু গুগল কোলাবে ওপেন হয়ে আছে, দেখছেন?
এইভাবে হচ্ছে আমরা গিটহাব, মানে গিটহাব আমাকে সব দিক থেকে সুবিধা দিবে। আদারওয়াইজ আমার ডাউনলোড করা লাগতো, আপলোড করা লাগতো, অনেক ঝামেলা। মানে লাস্ট ক্লাসে আমি যেরকম দেখাইছি। তো এই যে এখন আমি কোড গুলো রিয়েল টাইম রান করতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। মানে কোড রান করে করে দেখানো যাবে। তো আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে আমি লোন, যে ভ্যারিয়েবল, ওইটাতে তো লোন মডেলিং ডট সিএসভি এটা লোড করছি। লোড করছি কোত্থেকে? আমার হচ্ছে, আচ্ছা সাইন ইন রিকোয়ার্ড, সাইন ইন করে নি। মানে আপনি যখন দিনে প্রথমবার ঢুকবেন, তখন এই সাইন ইনটা বারবার যাবে। ঠিক আছে, আচ্ছা সাইন ইন করলাম। এখন আমরা হচ্ছে এই লোন আন্ডার স্কোর লোন মডেলিং এটা কোড থেকে লোড করেছিলাম। এটা হচ্ছে, আচ্ছা, ওই ওই দিন হচ্ছে গুগল ড্রাইভ থেকে যে লোড করা এটা করে নেই। আপনারা যেটা করতে পারেন, যেমন ধরেন এটা রান করান, রান করলে একটা জিনিস বোঝা যাবে। ধরেন রান অল দিলাম, the notebook is being loaded from GitHub. It may request access to your data stored with Google or read data and credentials from other permissions. Please review the source code before executing notebook. তো আপনি এই ওয়ার্নিং গুলো পড়বেন। মানে এটা বলতেছে এটা গুগল কোলাবে ডিরেক্টলি রান করা হয়নি, এটা গিটহাব থেকে করা হয়েছে। তো কিছু কিছু জিনিস গিটহাব, গুগল চাবে, মানে গিটহাবের কিছু কিছু ডেটা, তো এইগুলোর পারমিশন দিতে হবে। তো ঠিক আছে, রান এনিওয়ে দিই। রান এনিওয়ে দেওয়ার সাথে সাথে দেখেন ডেটা ডট হেড এইগুলো হচ্ছে সব এরর দেখা যাচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি ডিরেক্ট গুগল কোলাবে জিনিসটা রান করে নেই, তারপর এইগুলাও এরর দেখা যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আপনার কি করতে হবে? ওই যে আমাদের যে গুগল ড্রাইভ মাউন্ট করার কোডটা আছে না, এই যে এইখানে হচ্ছে আমরা গুগল ড্রাইভ মাউন্ট করতাম। তো মাউন্ট করার কোডটা আমার কাজে লাগাতে হবে। মানে আপনি হচ্ছে যখন গিটহাব থেকে ডিরেক্ট ডাটা রান করতে যাবেন, আপনার ওই ডেটা সেটটা তো লাগবে, মানে এক্সেল ফাইলটা। ওইটা ছাড়া তো আপনি রান করতে পারবেন না। তো গুগল কোলাব থেকে আমরা যে, সরি, আমরা যে গুগল ড্রাইভ মাউন্ট করি, ওইটার কোডটা কোনটা? আমরা যে এখানে বিভিন্ন ডেটা সেট লোড করতেছিলাম। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমরা খুঁজে বের করি। এই যে এটা হচ্ছে সেই কোড, এই যে গুগল ড্রাইভ মাউন্ট করার কোডটা। এটা কিন্তু চ্যাট জিপিটিতে আপনি যদি সার্চ দেন যে গুগল ড্রাইভ কিভাবে মাউন্ট করে, আপনাকে ডিরেক্ট দিয়ে দিবে। কিন্তু আমি চাচ্ছি আপাতত আপনারা চ্যাট জিপিটির দিকে নাই যান, আমি এগুলো পরে দেখাই দেবো। আচ্ছা, তাহলে আমি যেটা করি, এইখানে হচ্ছে একটা সেল, কোড সেল রান করি। কোড সেলটা হচ্ছে গুগল ড্রাইভ। আচ্ছা, এটা মাউন্ট করি, কানেক্ট টু গুগল ড্রাইভ দিই। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। মানে আমরা হচ্ছে যখনই গুগল ড্রাইভ মাউন্ট করব, তখন এই জাতীয় এরর গুলো সে কম পাবে, কারণ সে অ্যাকচুয়ালি ডেটা হ্যাঁ সেটটা, হ্যাঁ। এটাই হচ্ছে মেন সমস্যাটা। আচ্ছা, তো এই যে গুগল ড্রাইভ মাউন্ট করছি, কন্টিনিউ দিলাম। তারপর এই যে সবগুলা অ্যাক্সেস গুলা দিয়ে দিলাম, মানে যেটা অ্যাকচুয়ালি গুগল কোলাপ চাবে। এই যে এখন ড্রাইভটা মাউন্ট হয়ে যাচ্ছে, এই যে এইখানে ড্রাইভ মাউন্ট হয়ে আস্তে আস্তে আসবে।
এই যে ড্রাইভটা মাউন্ট হয়ে আছে। মাউন্ট হয়ে গেলে এই মাই ড্রাইভে এই যে এআই ট্রেনিং যেটা, এখানেই তো আমি লোন মডেলিং ডট সিএসবি এই ফাইলটা হচ্ছে আপলোড দিয়েছিলাম। তো এই কপি পাথ নিয়ে আমি হচ্ছে এই যে এই লোন ইকোয়ালস টু পিডি ডট ট্রেড আন্ডারস্কোর সিএসবি, এটা হচ্ছে যখন আপনি আপনার কম্পিউটারের কোনো ফোল্ডারে ওপেন করবেন তখন এটা কাজ করে, কিন্তু গুগল কোলাবে এটা কাজ করবে না। আমাদের কপি পাথে এই পাথটা দিয়ে দিতে হবে, তারপর রান করতে হবে। দেখেন নেম পিডি ইজ নট ডিফাইন্ড কেন? কারণ আমি তো আগের সেলগুলো রান করে নিই, মানে এইগুলো হচ্ছে একটু রান করাইতে হবে। এই যে এই সেলটা বা এইগুলো হচ্ছে রান করতে হবে। তাহলে আমরা রান করি। এই যে এখন একটা এরর আসতেছে। তো এটা হচ্ছে যখন এরর আসবে আপনি যেটা করবেন এই জাতীয় ক্ষেত্রে, এই যে এরকম এরর আসতেছে, ও বলতেছে আপনি যখন কোড রান দিবেন এরকম এরর আসতেই থাকবে গুগল কোলাপে। তো এরর আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এইখানকার যে লাইব্রেরি গুলো এগুলো না টাইম টু টাইম আপডেট হয়। মানে আমার যে ফাইলগুলো এগুলো তো অনেক আগের, 3 বছর 4 বছর হয়ে আছে। তো এই জিনিসগুলো কিছু কিছু আপডেট হয়, মানে ওদের এই যে পান্ডাস প্রোফাইলিং এইগুলা আপডেট হয়। এইগুলো আপনি করবেন কি, নো মডেল নেট এমপি ব্ল্যাক, তার মানে এগুলা আগের নাম ছিল। তাহলে আপনি এখানে করবেন কি, এই এক্সপ্লেইন এররে ক্লিক করবেন। নেক্সট স্টেপ, এক্সপ্লেইন এররে ক্লিক করার সাথে গুগলের যে জেমিনি এআই, মানে এটা এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন জেমিনি আপনাকে সলিউশন বলে দেবে মানে কি করতে হবে। তাহলে দেখেন যে জেমিনি কিছু সলিউশন বলে দিচ্ছে। তো সে একটা কোড রান করতে বলতেছে, ও বলতেছে এই কোডটা রান করতে হবে। অ্যাকসেপ্ট এন্ড রান দিই। অ্যাকসেপ্ট এন্ড রান দিলে এনপি ব্ল্যাক এটা যেটা আছে এটা হচ্ছে মোটামুটি ইনস্টল হওয়া শুরু হয়ে যেতেছে। তাহলে আপনার যে এররটা আছে ওটা চলে যাবে আর কি। তো এইভাবে হচ্ছে আপনার গুগল কোলাবে যখনই এরর আসবে, যখনই আপনি কাজ করবেন তখনই হচ্ছে ওইভাবে ফিক্স করে নেবেন। তাহলে দেখেন এই জিনিসটা ঠিক হয়ে আছে। এখন হচ্ছে আমরা ক্রস দিয়ে জেমিনি এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে, আচ্ছা এটার তো এরর উপরে আসছিল তো আমার এই যে এনপি ফ্ল্যাগ যেটা, ওটা সবার লাস্টে গিয়ে অ্যাড হয়েছে মোস্ট প্রবাবলি। তো এটা সবার লাস্টে গিয়ে রান হয়েছে, এই যে মানে একদম শেষে। তো আমি যেটা করব কি, আমার হচ্ছে এটা তো লাস্টে রান হয়েছে, এটাকে মুভ করে এই যে এই জিনিসটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই জিনিসটা মুভ করতে করতে উপরে নিয়ে যাব। মানে এই যে আপ অ্যারো যত ক্লিক করতেছি এইখানে দেখেন এটা উপরের দিকে উঠতেছে। এটা আপনি আপ অ্যারো ক্লিক করতে থাকেন, মানে হচ্ছে আপনার সেলটা উপরের দিকে উঠতেছে। মানে মনে আছে ফার্স্ট ক্লাসে সেল আপ সেল ডাউন ওইটা করাইছিল। মানে আপনার যেহেতু অ্যারোটা একদম উপরের দিকে হয়েছে, আপনার এটা মুভ করে একদম টপ ডাউনে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন মাঝে কতগুলা সেল, যে আমার অনেকবার অ্যারো ক্লিক করা লাগতেছে। তো এটা ক্লিক করে একদম উপরের দিকে নিয়ে যাবেন। তো এইগুলা হচ্ছে প্রোগ্রামিং এ আপনার জাস্ট এই জায়গাগুলো একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে আর কি। মানে আপনি গুগলের জেমিনিকে দিবেন, ও হচ্ছে অন্য জায়গায় নিয়ে যেতে পারে অনেক সময়। তো আপনার এটা অ্যালাইন করে নিতে হবে। মানে হচ্ছে সবসময় যেই সেলে এরর হয়েছে ওই সেলের উপরে আপনার ইনস্টল লাইব্রেরিটা থাকতে হবে। আচ্ছা এখন দেখি যে এখানে কি অবস্থা। এটা একদম বেশি উপরে চলে গেছে, তাহলে এটাকে আর একটু নিচে নামি।
এটাকে, এটা একদম টপে চলে গেছে। একটা, দুইটা, তিনটা। আচ্ছা মোটামুটি, ও আচ্ছা ওকে, মোটামুটি হচ্ছে এতটুকু হলেই হবে। মানে এটার হচ্ছে আহ এক দুই লাইন উপরে আছে, তো আর হচ্ছে দুইটা লাইন নিচে নি। আচ্ছা, এই যে এখন হচ্ছে এটা ঠিক উপরে আছে। মানে আমার হচ্ছে এইখানে এররটা আসছে, এটা মেইনলি হচ্ছে এই জায়গায় হইতাছে। এইখানে ও বলতেছে এনপি ব্ল্যাক, এই টাইপের কোনো মডেল ছিল না। এখন আমি তো মডিউলটা অলরেডি হচ্ছে রান করছি, তো রান যেহেতু করছি, করে এখন এটা দিত। এখন আবারও হচ্ছে আসতেছে, আবার হচ্ছে আর আবার এই এররটা আসতেছে। আমি এক কাজ করি, আবার এই পিপ ইনস্টলটা দিই। অ্যাকচুয়ালি এটা ওই সময় নিচে হয়েছিল তো, এখন উপরে এনে রান করছি। এখন দেখি এটা রান হয় কিনা। আবারও ঝামেলা হচ্ছে। আচ্ছা, আবার এক্সপ্লেইন এরর দিই। মানে এরকম আপনি যতবারই করবেন, আহ এরকম বিভিন্ন সমস্যা আসতে থাকবে। তো এই এক্সপ্লেইনার ওরা আবার দিয়ে দেখি কি বলে। নেম ডেটা ইজ নট ডিফাইন্ড, এটা তো পরের এক্সপ্লেইনার। আমি হচ্ছে আগের যে এক্সপ্লেইনার ওইটা দেখি। ও আচ্ছা, নেম পিডি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এই যে এনপি ব্ল্যাক ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এক মিনিট, আমি এয়ারটা একটু নিয়ে আসতেছি। ওকে। আচ্ছা, এখন এটা হচ্ছে বারবার এই এরর আসতেছে। প্লেন এররে দিলে তো আবার এটা দেখাচ্ছে। আমরা এক কাজ করি, এ এটা হচ্ছে আপাতত কমেন্ট আউট করে নিই। আপনার কখনো প্রোগ্রামিং এ কোনো একটা পোর্শন ঝামেলা করলে এটাকে হ্যাশ দিয়ে কমেন্ট আউট করে ফেলতে পারেন। মানে ওইটা বাদ দিয়ে বাদ বাকি যে জিনিসগুলো আছে ওইটা নিয়ে কাজ করবেন, আর এটা পরে ফিক্স করবেন। অনেক সময় এইসব ছোটখাটো ঝামেলাগুলো অনেক ইস্যু হয়ে যায়। এই যে এখন এটা রান করি, এটা যেহেতু কমেন্ট আউট করে ফেলছে। এখন আরেক জায়গায় সমস্যা হচ্ছে, দেখেন, ক্যান নট ইম্পোর্ট প্লট। আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্লেইনার ওরে মানে প্লট ডট কনফিউশন ম্যাট্রিক্স এটা নাকি ইম্পোর্ট করতে পারতেছে না। আচ্ছা, এই যে এখানে প্লট ডট কনফিউশন ম্যাট্রিক্স এটা আছে। তো আমি ট্রাই করি অ্যাকসেপ্ট এন্ড রান দেয়ার। আবার আরেকটা এরর আসছে। এই যে এরকম এরর আসতেই থাকবে, আপনার একটু ধৈর্য ধরে বসে থাকা লাগবে। আপনি জাস্ট গুগলের জেমিনিকে দিয়ে দিবেন। ওই যে পান্ডাস প্রোফাইলিং আবার আসছে, এটা লাস্টে গিয়ে হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার এটা আগেই করা লাগবে। তো এটা এইখানে ইনস্টল হয়ে লাভ নেই, এটা উপরে হওয়া লাগবে। তো এটা যদি কাজ না করে এটাও টেম্পোরারি অফ করে দেবো, সমস্যা নেই। আমার সব মডেল যে সব আহ, আহ, সময় লাগবে, বিষয়টা এরকমও না। তো এরকম আপনি যখন প্রোগ্রামিং করবেন এরকম বিভিন্ন প্রবলেম আসতেই থাকবে। না, আমরা যখন কাজ করি রেগুলার এইগুলা ইম্পোর্ট করি, সে সেশন রিস্টার্ট করতে বলছে, তো রিস্টার্ট। তো আমার যেহেতু এখানে জেমিনি আছে, আমি আপনাদেরকে গুগল কোলাবে এই জন্যই দেখাইছি, কারণ গুগল কোলাবে হচ্ছে জেমিনি দিয়ে অনেক হেল্প পাওয়া যায়। আচ্ছা, প্রবলেম হচ্ছে অনেক সময় এরকম কোড গুলো হচ্ছে লাস্টের দিকে রান হয়, কিন্তু সিস্টেম হচ্ছে আপনার যে জায়গায় এরর আসছে
ওই জায়গার ঠিক উপরে এটা হচ্ছে রান হইতে হবে, নয়তো এরকম বারবার এরর দেখাইতেই থাকবে। তো আচ্ছা, এইখানে একটা কোড সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে এইখানে রান রান করে ফেলি। তারপর এটা রান দিয়ে দেখে হয় নাকি, এই যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তার মানে আমি ওই নিচে যে রান করেছি ওইটা অলরেডি আছে। এবার দিয়ে দেখি এবার এরর ফ্রি হয় নাকি, নাকি আবার কোনো এরর আসে। এই যে রান হচ্ছে, দেখি কি অবস্থা, এটা কি রান হয় নাকি, নাকি এখনো সমস্যা হয়। এই যে এখন আরেকটা আসছে, মানে দেখেন মডিউল নাম্বার হ্যাজ নো অ্যাট্রিবিউটস জেনারেটেড আন্ডারস্কোর জিট। তো এইখানে হচ্ছে আরেকটা মডিউলে সমস্যা হয়েছে। তো ওইটা হচ্ছে প্রোফাইল রিপোর্ট। আমি যে মডিউলটা, বেশি সমস্যা হলে প্রোফাইল রিপোর্টিংটা অফই করে দিতে পারি। মানে আপনি যদি দেখেন অনেক বেশি সমস্যা হচ্ছে, হ্যাশ দিয়ে জাস্ট এই প্রোফাইল রিপোর্টটা অফ করে দেবেন, তাহলে এই ঝামেলা শেষ। আচ্ছা, তাও আমরা ট্রাই করি। মানে এরকম আমি চাচ্ছি, এরর বারবার আসলে আপনি কিভাবে ফিক্স করবেন। কারণ আমি যদি আপনাকে দেখাই সব এরর ফ্রি, কোনো এরর নাই, তাহলে এটা দিয়ে আপনার খুব একটা লাভ হবে না। এই দেখেন লাস্ট সেলে গিয়ে বারবার এইগুলা ইনস্টল হচ্ছে। তো লাস্ট সেলে ইনস্টলড হয়ে আসলে লাভ নেই। আপনার এটা কপি করে আবার ওইটার উপরের সেলে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আবার ইনস্টল করতে হবে। তো এই জেমিনি হেল্প গুলা করবে আর কি। তো আচ্ছা, তাহলে লাস্ট সেলে গিয়ে লাভ নেই, আমি হচ্ছে উপরের সেলে চলে যাই। আচ্ছা, উপরের সেল বলতে এইটাতে এরর আসছে, তো এইটার উপরের কোন একটা সেলে এইগুলা ইনস্টল করতে হবে। তো হয়তো রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড এটাই লেখা থাকবে। আচ্ছা, সে হচ্ছে ইন দা প্যাকেজ নোট পিপ, মানে একটু ইস্যু আছে। আচ্ছা, যাই হোক। তো এখন রান দিয়ে দেখি, তাও যদি এরর দেখে, তাহলে এখন সোজা হচ্ছে যেটা করব, এটাকে হ্যাশ দিয়ে আলাদা করে ফেলবো, যেহেতু এটা আমার এখন খুব বেশি লাগতেছে না। আমি এটা দেখাতে যাচ্ছি না, তো আমার বুঝতে হবে কখন কোন ডিসিশন নিতে হবে। এই যে হ্যাশ দিয়ে কমেন্ট আউট করে ফেলছে, তো এটা রান হয়ে আছে। মানে আপনারা অনেক সময় দুই একটা যদি প্রবলেম করে, ওইগুলোর ফর টাইম বিং আপনি কোড থেকে মার্কডাউনে কনভার্ট করে ফেলবেন, হ্যাশ দিলেই জিনিসটা কমেন্ট আউট হয়ে যায়। মানে এটা এতক্ষণ কোড ছিল, যখন হ্যাশ ছাড়া ছিল, আমি যখন ফাইল রান করতেছিলাম এই কোড হিসেবে রান করতেছিল। কিন্তু যেই হ্যাশ দিছে এটা কমেন্টে চলে আসছে, অ্যাজ এ কমেন্ট। তো আমরা করি কি, যেগুলা রান করতেছে ওইগুলা নিয়ে কাজ করতে থাকি। মানে প্রোগ্রামিং এ এই জাতীয় কাজগুলো আমরা অহরহ করি। তো এটা খুব ভালো একটা লার্নিং। মানে আপনারা বিভিন্ন এরর আসলে ওইগুলা কিভাবে ফিক্স করবেন। মানে দেখা যায় আপনি এখানে ট্রেনিং নিচ্ছেন, কিন্তু পরে এরর আসলেই আপনি থেমে যান প্র্যাকটিসে। আমি ওইটাও দেখালাম আর কি। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই কোডের এরর গুলা ফিক্স করছিলাম এতক্ষণ। আচ্ছা, এখন এরপর হচ্ছে ইম্পোর্ট ডেটা সেট। তো আমার যেটা করতে হবে, ফার্স্টে গুগল ড্রাইভে মাউন্ট করে নিতে হবে। এই যে ফ্রম গুগল ডট কলাম ইম্পোর্ট ড্রাইভ, এটা দিয়ে ড্রাইভটা মাউন্ট করে নিতে হবে। ড্রাইভ ডট মাউন্ট স্ল্যাশ কন্টেন্ট স্ল্যাশ ড্রাইভ, মানে হচ্ছে সব ড্রাইভ হচ্ছে গুগল ড্রাইভের কন্টেন্ট ফোল্ডারে থাকে আর কি, মেইনলি। এই জন্য ফার্স্টে আমরা স্ল্যাশ দিয়ে কন্টেন্ট ফোল্ডারে যাই, এরপর ড্রাইভে গিয়ে ড্রাইভটা মাউন্ট করি। তো ড্রাইভ কন্টেন্ট ড্রাইভের আন্ডারে মাই ড্রাইভ যেটা আছে, ওইটার আন্ডারে যে এআই ট্রেনিং ফোল্ডার যেটা আছে, ওইটার আন্ডারে যে লোন মডেলিং ডট সিএসভি ফাইলটা আছে, ওইটা হচ্ছে আমরা মাউন্ট করতেছি। আচ্ছা, এখন সেটা করি, মাউন্ট হয়ে আছে। এখন এটা তো লোন ভেরিয়েবল হয়েছে, তাই না? আমি যদি এখানে কোড দিয়ে লোন ডট হেড এটা দিই, এন্টার দিই, তাহলে দেখেন লোন ভেরিয়েবলে আমার যে এক্সেল ফাইলটা আছে, ওইটার প্রথম পাঁচটা ডেটা দেখাচ্ছে না, এই যে 1 2 3 4 5।
এই যে 1 2 3 4 5 এই পাঁচটা ডেটা দেখাচ্ছে না? হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে, আমি যদি পরে এই লোন ভ্যারিয়েবলটা দিয়েই বাদ বাকি কোড রান করি, তাহলে যেটা সমস্যা হইতে পারে, হয়তো অরিজিনাল ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য ডেটা অ্যানালিস্টদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে, ওরা লোন ভ্যারিয়েবলে যে সিএসভি ফাইলটা লোড হয়েছে ওইটাকে লোন ডট কপি, মানে এই ডট কপি হচ্ছে আপনার লোন ভ্যারিয়েবলের যে ডেটা, ওইটা হচ্ছে অন্য আরেকটা ভ্যারিয়েবলে ট্রান্সফার করে দেয় কপি করে। আমরা কপি পেস্ট করে না একটা ফাইলের ক্লোন বানাই, তো এটা হচ্ছে এই এক্সেল ফাইলটার ক্লোন বানায় ফেলে ডেটা ভ্যারিয়েবল। তাহলে আমি পরে যখন ডেটা নিয়ে কাজ করব, আমার অরিজিনাল ফাইলটা সবসময় আনটাচ থাকবে, মানে অক্ষত থাকবে। আমি যদি কোনো কারণে এই ড্রাইভের অরিজিনাল ফাইলকে চেঞ্জ করে ফেলি, তাহলে তো সমস্যা। কারণ আমার পরে যদি আসল ডেটা অন্যান্য কোনো পারপাসে দরকার হয়, তখন তো আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি চিন্তা করবো কি ব্যাপার, আসল ডেটাটা কি যেন ছিল, এই জাতীয় একটা পারপাস চলে আসবে। এই জন্য হচ্ছে আমরা এই কাজটা করি আর কি, মানে ডেটা লোন ভ্যারিয়েবলে ডেটাটা কপি করে নিই। তো আমি ডেটা নামে আরেকটা ভ্যারিয়েবলে লোন ভ্যারিয়েবলের এক্সেল ফাইলটা কপি করে ফেললাম। এবার আমি কোডে ডেটা ডট হেড দেখি। তাহলে আপনারা কি দেখতেছেন, এই লোন ভ্যারিয়েবলের প্রথম পাঁচটা ডেটা যেটা ছিল, ডেটা ভ্যারিয়েবলের প্রথম পাঁচটা ডেটাও সেম, মানে কপি হয়ে গেছে। এটা কি বুঝতে পারতেছেন সবাই? মানে আমি হুম। লোন ভ্যারিয়েবলের যে ডেটাটা ছিল এক্সেল ফাইল, ওইটা ডেটা নামে অন্য আরেকটা ভ্যারিয়েবলে কপি করে ফেললাম টোটাল ডেটা। তাহলে এখন আমি ডেটা ডট হেড ডেটায় এইখানে কোনো চেঞ্জ হইলে, আমার অরিজিনাল যে ডেটাটা ছিল লোন, ওইটা আর চেঞ্জ হলো না, ওইটা অক্ষত থাকলো। তাহলে এই যে ডেটা ডট হেড, ডেটা ডট টেল, এটাও তো আমরা জানি, ডেটা ডট শেপ, এইগুলো জানি। তো ডেটা ডট ইনফো দিলে কি হবে? আমার এই ডেটা সেটে কোনো নাল ভ্যালু আছে নাকি, কোনো রো খালি আছে নাকি, এইগুলো আমি দেখতে পারবো। আমার ডেটা সেটের টোটাল তো রো আছে 5,000টা। তো কলাম ওয়াইজ, এই যে এগুলো তো কলাম আইডিএইচ, তো কোন একটা রোতে যদি খালি থাকতো, তাহলে কলাম ওয়াইজ প্রত্যেকটাই 5,000 ডেটা আসতো না। বুঝা গেছে? মানে এইখানে একটু কম থাকতো, কোন একটা 4,999 বা 4,600 এরকম থাকতো। মানে ডেটার যে শেপ আছে, নাম্বার অফ রো আছে, ওর চেয়ে কম এই 14টা কলামের কোন একটাই থাকতো। টোটাল তো 14টা কলাম, এই যে 14 কলাম। তো এইভাবে আমরা করি কি, ডেটার ব্যাপারে সহজে খুব আইডিয়া নিয়ে নিই। মানে আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে এক্সেলে আপনার ডেটার ব্যাপারে আইডিয়া নিতে যে সময় লাগবে, ওর হচ্ছে 1/10 সময় লাগবে। এখন আজকে এই জাতীয় জিনিসগুলো একটু দেখাই। এইখানে জিনিসগুলো কি? আচ্ছা, আচ্ছা, এইখানে দেখাচ্ছে যে কিছু জিনিসকে ক্যাটাগরি বানায় ফেলতেছে, কনভার্টিং দ্য ডেটা টাইপ অফ ক্যাটাগরিক্যাল ফিচার্স টু ক্যাটাগরি। এখন ক্যাটাগরিক্যাল ফিচার্স কোনগুলা? ও বলতেছে যে ক্যাটাগরিক্যাল কলাম হচ্ছে এডুকেশন, পার্সোনাল লোন, সিকিউরিটি অ্যাকাউন্ট, সিডি অ্যাকাউন্ট, অনলাইন, ক্রেডিট কার্ড। তো এইগুলা ক্যাটাগরি বললো কেন? এটার জন্য আমরা এটার হচ্ছে এডুকেশন, এটা দেখি। আচ্ছা, এডুকেশন যেটা দেখেন, এটা হচ্ছে ক্যাটাগরি কেন বলতেছে? কারণ এডুকেশন লেভেল অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে রাখতেছে না। মানে যদি আন্ডার গ্রেড হয়, মানে হচ্ছে ওইটাকে 1 দিতে বলতেছে, মানে 1। আর হচ্ছে যদি গ্রাজুয়েট হয়, ওইটাকে 2 দিতে বলতেছে, মানে হচ্ছে অ্যাডভান্স অর প্রফেশনাল লেভেল হলে
ওইটা হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে এই যে এডুকেশনে আপনি কি খেয়াল করছেন খালি 1 or 2 আছে এইখানে, মানে 1 or 2 থাকতেছে। আর যখন টেইলে যাচ্ছেন, টেইলে হচ্ছে 3, 1, 2, এর বাইরে কি আর কোনো নাম্বার আছে এডুকেশনের যে রো না। গুলো? 3, 1, 2 এর বাইরে। তো এই জাতীয় জিনিসগুলোকে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বলা হয়। মানে বিষয় হচ্ছে, আপনার ডেটায় আপনি যখন কাস্টমারকে ফিল আপ করতে বলছেন, কাস্টমার তো তার এডুকেশন লেভেল লিখবে আন্ডার গ্র্যাড, কিন্তু আপনার ওইটাকে একটা নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে। এটা হচ্ছে 1, মানে আপনি এক্সেল শিটে লিখছেন 1, তার মানে আপনি আন্ডার গ্র্যাড, বুঝাইছেন? ওইটাই এখানে টেক্সটে লিখতে হবে। এক্সেল শিটে যদি গ্রাজুয়েট থাকে, ওইটাকে লিখবেন 2, মানে এক্সেল শিটে লিখবেন 2, 2 দিলে আপনি বুঝবেন গ্রাজুয়েট। এইগুলা কোডিং করেও বলা যায়, এক্সেল শিটে আপনার ডিরেক্ট করতে হবে এমন না। ধরেন আপনার এক্সেল শিটে এই আন্ডার গ্র্যাড, গ্রাজুয়েট, অ্যাডভান্সড এইগুলো আছে, কিন্তু আপনি কোডিং দিয়ে এটা কনভার্ট করে ফেলতে পারবেন, মানে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বানায় ফেলতে পারবেন। ওইটারও সিস্টেম আছে, ঠিক আছে? তো যাই হোক, ওই সিস্টেমটা হচ্ছে এখন হচ্ছে আমরা স্কিপ করে আপাতত আমরা ধরি যে আমরা, মানে হচ্ছে এক্সেল শিটে তো টেক্সট মেক্স থাকলে এইগুলা নিয়ে ডেটা অ্যানালাইসিস করা আমার জন্য ঝামেলা। এই জন্য আমরা করি কি, ওই টেক্সট টাইপের যে জিনিসগুলা, ওইগুলাকে নাম্বারে কনভার্ট করে নিই সব সময়, যাতে আমি, কারণ হচ্ছে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স বা আমরা যেসব কাজ করছি ওইগুলা তো সব নাম্বার ছিল, বা আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছিলাম, সব তো আমরা নাম্বারেই করি। টেক্সট দিয়ে তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি না। তো এই জন্য ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলোকে এরকম নাম্বারিং করে নিতে হয়। নাম্বারিং করে নিলে আপনি এফেক্টিভলি জিনিসগুলো হচ্ছে ইউটিলাইজ করতে পারবেন প্রোগ্রামিং এর জন্য। তো এইগুলা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তারপর যেমন ধরেন পার্সোনাল লোন, এটাও ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলে ছিল। কারণ কাস্টমার যদি পার্সোনাল লোন অ্যাকসেপ্ট করে লাস্ট ক্যাম্পেইন থেকে, তাহলে যদি ইয়েস হয় তাহলে আপনি এক্সেল শিটে দিবেন 1, নো হইলে দিবেন 0। এগুলো ডিরেক্ট এক্সেল ফাইলে ইনপুট দিতে হয় না, প্রোগ্রামিং করেও দেওয়া যায়, কিন্তু আমরা এখন আপাতত এটা ইগনোর করি। তারপর এই জাতীয় যেগুলা হচ্ছে টেক্সট আকারে থাকে, ইয়েস নো বা টেক্সট টাইপের, ওইগুলাকে আমাদের অবশ্যই ক্যাটাগরিক্যাল, মানে হচ্ছে নিউমেরিক্যাল জিনিসে আনতে হবে। ওই টাইপের জিনিসগুলোকে মানে একটা নাম্বার ফরম্যাটে আনতে হবে। তো এই জিনিসটাই এখানে বুঝাইছে, মানে হচ্ছে এইখানে যে এই কোডটা লিখছে, এটা দিয়ে এই জিনিসটা বোঝানো হয়। আচ্ছা, মানে ও হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো আছে, এই যে এখানে ইন্ট লেখা যেগুলো, এই যে এডুকেশন, এটা একটা ক্যাটাগরিক্যাল কলাম, তো এইগুলো তো ইন্ট টাইপের। তো এইগুলাকে সবগুলাকে ক্যাটাগরি হিসেবে কনভার্ট করে ফেলতেছে, মানে যেগুলো আসলে ক্যাটাগরি, মানে যাতে হচ্ছে একদম ডিরেক্ট ইনফরমেশন জানা যায়, টু দি পয়েন্ট। আচ্ছা, তো মানে হচ্ছে এডুকেশনটা তো আসলে এরকম ইন টাইপ ভ্যারিয়েবল না, এডুকেশন হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তারপর পার্সোনাল লোন, সিকিউরিটিজ অ্যাকাউন্ট, সিডি অ্যাকাউন্ট, অনলাইন ক্রেডিট কার্ড, এগুলো সবই হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তো আপনি যেটা করতেছেন, ক্যাট আন্ডারস্কোর কলামস, মানে যেই কলাম গুলা ক্যাটাগরিক্যাল টাইপের, কনভার্টিং দ্য ডেটা টাইপ অফ ক্যাটাগরিক্যাল ফিচার্স টু ক্যাটাগরি। এই যে ক্যাটাগরিক্যাল ফিচার্স টাইপ ডেটা টাইপ গুলোকে ক্যাটাগরিতে কনভার্ট করা হচ্ছে। তো এটা একটা লিস্টে নিয়ে আন। আমরা লিস্টও দেখছি কিভাবে এগুলো। এরপর লিস্টটাকে আমরা কি করব, ডাটার মধ্যে এই ক্যাট আন্ডারস্কোর কলামস নেব, মানে ডাটার মাঝে। তারপর এটাতে ইকুয়াল টু কি করব, এই ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো, ওইগুলাকে আমি ডট এস টাইপ ক্যাটাগরি দেওয়ার সাথে সাথে দেখেন এই ক্যাটাগরিক্যাল কলাম গুলো ইন্ট 64 থেকে চেঞ্জ হয়ে ক্যাটাগরিতে কনভার্ট হচ্ছে সবগুলো। এই যে আগে ছিল ইন্ট 64, তো বোঝা যাইতেছিল না। তো আমি এখন একদম ক্লিয়ারলি বুঝাই দিলাম যে এইগুলা ইন্ট হইলেও এইগুলা ক্যাটাগরি বোঝায়। এডুকেশনে 1 মানে সে ক্লাস 1 পর্যন্ত পড়ছে এটা না, 1 মানে হচ্ছে সে আন্ডার গ্রাড পাস করছে। এই জাতীয় জিনিসগুলো বোঝায় আর কি।
তারপরে এখানে পার্সোনাল লোনে ওয়ান মানে সে লোনটা নিয়েছিল লাস্ট ক্যাম্পেইনে, মানে এবারেও নেওয়ার সম্ভাবনা আছে। আর জিরো মানে সে লোনটা লাস্ট ক্যাম্পেইনে নেয় নেয়। এই জিনিসগুলো বোঝানো হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর সামারি অফ দ্য ডেটা সেট আমি কোথেকে পাবো? ডেটা ডট ডেসক্রাইব, এটা দিলে পাবো। আর হচ্ছে ডট টি, এটা যদি আমি না দিই কি হয় দেখি। ধরেন ডট টি যদি না দিই, তাহলে এইগুলো এরকম অগোছালো আসবে, মানে এরকম আসবে। কিন্তু আমি যদি এই যে আমি চাই আইডি অনুযায়ী জিনিসগুলা দেখতে, মানে ধরেন আমি যদি এই জিনিসটার উল্টায় দিতে চাই, মানে এইগুলাই এখানে থাকবে, এই কাউন্ট গুলাই এদিকে থাকবে, তাহলে আমি যেটা করব, আচ্ছা, মানে ওই ক্ষেত্রে আমি যেটা করব, ডট টি দিয়ে এটা উল্টাই দেবো। আপনি ডট ডেটা ডট ডেসক্রাইব দিলেও এটা দিতে পারবেন, দেখতে পারবেন। জাস্ট আপনি ডট টি দিলেই আইডি গুলো এইদিকে আসবে, বাদ বাকি জিনিস এখানে আসবে, ক্যালকুলেশন। তো আপনার আইডি, এজ, এক্সপিরিয়েন্স, ইনকাম, সিপ কোড, ফ্যামিলি, সিসি অ্যাভারেজ, মর্টগেজ, এইগুলো দেখেন স্ট্যাটিস্টিক্যাল সামারি চলে আসছে। কাউন্ট কতগুলা, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 5,000। মানে আইডির তো হচ্ছে 1 থেকে শুরু হয়ে 5,000 রো যেহেতু আছে, 5,000 পর্যন্ত গেছে। তো এইজের মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এক্সপিরিয়েন্সের মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, ইনকামের মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, তারপর হচ্ছে 50% বা Q2। আমরা যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, Q1, Q2, Q3 এইগুলা দেখছিলাম, ওই সব জিনিসগুলো এখানে আপনি একসাথে দেখতে পাচ্ছেন। তো আপনি জাস্ট একটা লাইন কোড লিখেই দেখেন ফুল ডেটার সম্বন্ধে ধারণা পেয়ে গেলাম। তো এখন আইডির যেই কলামটা, এটা কিন্তু আমার খুব বেশি ভ্যালু দিচ্ছে না। মানে আইডি জিনিসটা কি? প্রত্যেক ইউজারের ইউনিক ইউজার আইডি। তো এটা হচ্ছে মানে একজনের 4,995, আরেকজনের 4,996। তো আমরা যখন লোন নিই, এরকম হচ্ছে যেগুলা একদম প্রত্যেক কলামে হচ্ছে ইউনিক, প্রত্যেক ইউজারের জন্য ইউনিক, ওই টাইপের কলামগুলো আমরা ড্রপ করে ফেলি। মানে এটা হচ্ছে আমার ডেটা অ্যানালাইসিসে খুব বেশি হেল্প করান। মানে স্টার্ট হয়েছে 1-এ, শেষ হয়েছে 5,000-এ, তার মানে 5,000 নাম্বার লোক। তো এটা তো আমি জানি। তো এটা, এই টাইপের জিনিসগুলো আমাদের ডেটা অ্যানালাইসিসে কিছু খুব বেশি হেল্প করে না দেখে, এই ডেটা যে ভ্যারিয়েবল হচ্ছে, ওইখান থেকে ডেটা ডট ড্রপ আইডি, এটা যদি লিখি, তাহলে আইডি কলমটা ড্রপ হয়ে যাবে। তাহলে দেখেন, এখন ডেটার ডট ডেসক্রাইব দিলে, ইনক্লুড ক্যাটাগরি দিলে, শুধু ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলা দেখা যাচ্ছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আর হচ্ছে আমি আরেকটা জিনিস দেখি, আমি যে আইডি কলামটা ড্রপ করছি, ওইটা ড্রপ হয়েছে নাকি, এটা যদি আমি এই লাইনের পর ডেটা ডট হেড দিই, তাহলে দেখবেন আইডি কলামটা নাই। আপনারা কি খেয়াল করছেন যে আগে যখন আমি ডেটা ডট হেড দিচ্ছিলাম, আইডি কলামটা বা ডেটা ডট টেল দিচ্ছিলাম, তখন আইডি কলামটা দেখাচ্ছিল, কিন্তু এখন আইডি কলামটা নাই। মানে যেই আমি ডেটা ডট ড্রপ আইডি লিখছি, এরপর ডেটা ডট হেড দেওয়ার সাথে সাথে আইডি কলাম চলে এসেছে। এটা কি খেয়াল করছেন? জি। আচ্ছা, তার মানে আমার যখন কোনো একটা কলামে একদম ভ্যারিয়েবল জিনিস থাকবে, মানে একটা 1 থেকে শুরু হয়েছে, এরপর 5,000-এ শেষ হয়েছে, এই টাইপের জিনিসগুলো আমার ডেটা অ্যানালাইসিস কে কম এফেক্টেড করে, আননেসেসারি। তো এইগুলোকে আমি ফেলে দিই, ড্রপ করে দিই, এই টাইপের কলামকে। তারপর দেখেন এইখানে যে স্ট্যাটিস্টিক্যাল সামারি নিচ্ছে না, ওইটা থেকে সে আইডি বা এইসব কলামের ব্যাপারে অনেক কমেন্ট করা আছে। এই কমেন্ট গুলা করার জন্যই আমরা এই স্ট্যাটিস্টিক্যাল সামারি গুলা দেখি। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আপনি কোডিং টোডিং করে আপনি আগে আপনার ডেটাটাকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, মানে আপনার ডাটা আপনাকে কি বুঝাইতে চাইতেছে, এই জিনিসটার একদম কমপ্লিট ইনটিউশন আপনার থাকতে হবে। প্রোগ্রামিং হচ্ছে অনেক পরের ব্যাপার। মেশিন লার্নিং মানে হচ্ছে আপনি ডেটা কত ভালো অ্যানালাইসিস করতে পারেন। আপনি ডেটা যত ভালো অ্যানালাইসিস করবেন, আপনি ভাববেন আপনার 50% ওয়ার্ক ডান। মানে আপনি প্রোগ্রামিং করে অসম হচ্ছে খুব মডেল বানায় ফেলেন, এই মডেল সেই মডেল, ওইটার চেয়ে আপনি ডেটাটা ভালো মতো বুঝে কোন কোন জিনিস আননেসেসারি, কোনগুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল,
কোনগুলা টেক্সটে আছে যেগুলোকে নাম্বারে কনভার্ট করতে হবে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করবে। আরো আপনি দেখছেন ডেটা ডট ডেসক্রাইব যখন বলছে, তখন সে একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের ডেটাও ডেসক্রাইব করে নেই। এটা কি খেয়াল করছেন? মানে সবগুলা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে করছে, যেগুলো int64, float64, এইসব নিয়ে সে স্ট্যাটিস্টিক্যাল সামারি করছে। সে যাতে এই যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে যাতে বাদ দেয়, এই যে ইনক্লুড ক্যাটাগরি, এই ক্যাটাগরিক্যাল ছয়টা ভেরিয়েবলকে যাতে স্ট্যাটিস্টিক্যাল সামারি থেকে বাদ দেয়, এই জন্যই আমি আগে ইচ্ছা করে ক্যাটাগরিক্যাল কলামস গুলোকে আলাদা করে ওদেরকে এস টাইপ ক্যাটাগরি বানায় দিস, যাতে এইগুলোর স্ট্যাটিস্টিক্যাল সামারি আমাকে না দেয়। কারণ এইগুলোর স্ট্যাটিস্টিক্যাল সামারি নিয়ে লাভ কি? আছে তো খালি 0 আর 1, ওইখান থেকে আমি দুইটা নাম্বার থেকে কি স্ট্যাটিস্টিক্যাল সামারি নিব? বা ধরেন আছে 1 2 3, ওইখান থেকে স্ট্যাটিস্টিক্যাল সামারি নিয়ে আমার লাভ কি? এই জন্যই আগে হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে int64 থেকে এগুলোকে ক্যাটাগরিতে কনভার্ট করে নিচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছেন পারপাসটা? মানে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ডেটা টাইপকে ক্যাটাগরি কেন বানাইছি? জি যাতে স্যার। স্ট্যাটিস্টিক্যাল সামারিতে শুধু ইন্টিজার int64 আর float64 গুলো আসে, কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যাতে না আসে। আচ্ছা, এখন এইখানের যে জিনিসগুলো দিচ্ছে, এইখান থেকে আমি এজের ব্যাপারে অনেক কিছু, আইডির ব্যাপারে অনেক কিছু ইনফার করতে পারি। যে আইডি attribute does not add any information to our analysis as all the value are unique, যে কারণে আমি ড্রপ করছি। There is no association between a person's customer ID and loan. Also, it does not provide any general conclusion for future personal loan potential loan customers. We can neglect this information for our model prediction. তারপর এইজের যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ওইটা থেকে আমি কি আনতে পারি? মানে মিন হচ্ছে 45, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11। তো মানে হচ্ছে বেশিরভাগের এজ 45 এর কাছাকাছি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11 মানে 45 - 11, মানে তাহলে কত আসে? 34 না? আর 45 + 11 কত আসে? 55। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে ইয়াতে দেখি, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11 বলতে কি বোঝো? আচ্ছা, এই যেটা ওইটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? আচ্ছা, এইখানে হইতাছে, আচ্ছা ধরেন মিন হচ্ছে 45, তাই না? মিন 45। তো মিন 45 দিয়ে বোঝায়, মিন হচ্ছে 45, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11 বলতে বোঝায়, মানে ফার্স্ট স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশন, ওইটা 45 - 11, তার মানে কি 34। আর এইখানে হচ্ছে 45 + 11, তার মানে কত? 56। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কার্ভটা হচ্ছে এরকমের মতো। মিন যদি এইদিকে হয়, মানে এটা হচ্ছে মিন, যে এটা 45 ইয়ার্স, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কার্ভটা স্ট্যাটিস্টিক্সে এরকম আসে। তো প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11 দিয়ে বোঝায়, মানে সিগমা 1, এটা 11 মানে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইদিকে হচ্ছে 45 এর চেয়ে 11 কম, মানে -11, 45 এর চেয়ে 11 কম। তার মানে এই জায়গায় হচ্ছে পয়েন্টটা হচ্ছে 34, এই পয়েন্টটা। আর এই পয়েন্টটা হচ্ছে 45 এর সাথে +11, তার মানে এই পয়েন্টটা কত? 56। তার মানে অলমোস্ট 68% ডেটা। আচ্ছা, আমি একটু শিওর হয়নি, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝে কি 68% নাকি কত ডেটা থাকে? ডেভিয়েশন পার্সেন্টেজ, ধরেন এটা দেখলাম, দেখি কত পার্সেন্টেজ বলে। ও, 68%। ঠিক আছে, মানে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, এই যে এইখানে যেটা দেখাচ্ছে ইমেজ, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বোঝায়, মানে হচ্ছে আপনার যে মিন আছে ওইটা থেকে
আচ্ছা, এটা প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 68% ডেটা থেকে। এই যে জিরো থেকে -1, জিরো থেকে +1। আমার জিরো হচ্ছে মিন, যেটা 45। আর ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু 11 দেয়, 45 - 11 আর 45 + 11, দ্যাট মিনস 34 ইয়ার্স থেকে 56 ইয়ার্স এর মাঝে 68% ডেটা আছে। তাহলে এটা কি আমার খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন না? মানে আমি ডিরেক্ট কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু এটার মাঝে 68% ডেটা আছে, তার মানে আমার প্রাইম ফোকাস, আমার হচ্ছে মার্কেটিং করার সময় 34 থেকে 56 এই এজের লোকদেরকে বেশি টার্গেট করতে হবে না? যেহেতু আমার হচ্ছে মেন যেই জনসংখ্যা, তার বেশিরভাগ হচ্ছে এই ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জায়গায় আমার বেশি ডাটা, সবচেয়ে বেশি। এরপর এই জায়গাগুলোয় কম, আর লাস্টের দিকে তো আরো কম। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেল কার্ভ দিয়ে বুঝায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটা। সবাই কি বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে মানে হচ্ছে আমরা হচ্ছে 68% ডাটা হচ্ছে এই 34 থেকে 56 ইয়ার্স ওল্ড যাদের বয়স, ওদের মাঝেই 68% লোকজন পাইতেছে। তাহলে ওদেরকে বেশি বেশি টার্গেট করতে হবে। তো স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে আমরা এই ধরনের ইনফরমেশন গুলাই মেইনলি নেই। আচ্ছা, তাহলে আচ্ছা, এইচ এর হচ্ছে আমার 23 বা 67, ওই জায়গায় গিয়ে খুব বেশি লাভ নাই। 67 বছরের একটা লোক লোনের রিস্ক নিতে যাবে না, আর 23 বছরের লোকও যাবে না। তো আমার হচ্ছে মিনটা লাগবে। আর মিনের আশপাশে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ওই জায়গায় আমি বেশি টার্গেট করলে আমার কনভার্সন বেশি আসবে, মানে বেশি লোক লোন নেবে। ঠিক আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা বাদ বাকি যেই ইন্টিজার ভেরিয়েবল বা ফ্লোট ভেরিয়েবল ফাংশন আছে, ওইগুলা নিয়ে, এই ডেটা গুলা নিয়ে এরকম চিন্তা করবেন। মানে আমি লাইন বাই লাইন আপনাদেরকে চিন্তা করাই দিতে পারবো না। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি এজ ভ্যারিয়েবল দিয়ে দেখেছি, আপনি ঠিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলা বাদ বাকি মিন আর ইয়েতে অ্যাপ্লাই করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। তারপর এই যে দেখেন, এইজের ব্যাপারে ইনফারেন্স নিচ্ছে। অ্যাভারেজ এজ অফ কাস্টমার ইজ 5 years. এজ অফ কাস্টমার হ্যাজ আ ওয়াইড রেঞ্জ অফ 23 to 67 years। কিন্তু আপনি আরো লিখবেন যে বেশিরভাগ লোকজন হচ্ছে 68% লোকজন কি 34 থেকে 55 ইয়ার্স এর মধ্যে আছে বেশিরভাগ লোকজন। এইভাবে হচ্ছে আপনার নিজের এই ইনফারেন্স গুলা নিতে হবে। তারপর দেখেন এক্সপিরিয়েন্সে মিনিমাম আসছে -3। -3 ইয়ার্স কারো কি এক্সপিরিয়েন্স হতে পারে? তার মানে এটা দিয়ে আপনি বুঝবেন যে কেউ হচ্ছে ডেটা এন্ট্রি দিতে গিয়ে ভুল করতে পারে। মানে ডেটা এন্ট্রি এরর আছে, মানে আপনাকে যে ডেটাটা দেয়া আছে আছে ওইটা সবসময় তো কারেক্ট হবে না, এটা ভুলও হইতে পারে। ঠিক আছে? তো এই জাতীয় ইনফারেন্স গুলো আপনার নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি তো আইডি কলামটা ড্রপ করে দেব। ড্রপ করে আমি হচ্ছে মোটামুটি ইন্টিজার যেই কলাম গুলো আছে ওইটা নিয়ে স্ট্যাটিস্টিক্যাল সামারি আমি অ্যানালাইসিস করে ফেললাম। এরপর সিমিলারলি আমি ক্যাটাগরিক্যাল যে 6টা ভেরিয়েবল আছে ওইগুলো নিয়েও করব। তো এই যে মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের হচ্ছে আমি ইউনিক কয়টা ভ্যালু আছে এটা দেখতেছি। 1 2 3 আছে। পার্সোনাল লোনে ইউনিক দুইটা ভ্যালু আছে, 0 আর 1। তো সিকিউরিটি অ্যাকাউন্টেও ইয়েস অর নো, মানে জিরো, সরি, নো হচ্ছে 0, ইয়েস হচ্ছে 1। এগুলাও নো, 0, ইয়েস 1। তো এইখানে হচ্ছে টপ বলতে এডুকেশনের সবচেয়ে আহ, বেশি ফ্রিকুয়েন্ট হচ্ছে 2096টা আন্ডার গ্রেড আছে, মানে 1। আর সবচেয়ে পার্সোনাল লোনের সবচেয়ে ফ্রিকুয়েন্ট টপে আছে যে পার্সোনাল লোন নেয় নেই, 0। আর সিকিউরিটিতে সবচেয়ে ফ্রিকুয়েন্ট হচ্ছে সিকিউরিটি অ্যাকাউন্ট
ওপেন করা নেই, তো জিরো হচ্ছে টপে আছে। অনলাইনে 2984 টাকা নিয়ে টপে আছে ওয়ান, মানে সে অনলাইন থেকে জানছে বা নিছে। তারপর ক্রেডিট কার্ড হচ্ছে নেয় নেই, ওই জিরোটা টপে আছে। এই জিনিসগুলা আমরা ক্যাটাগরিক্যাল যে ডেটা, ওইটার স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে জানতে পারি। ক্যাটাগরিক্যালে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটায় কিন্তু এই ধরনের কোনো কিছু ভুলেও পাবো না। এই জন্য আপনার ডেটা সেটে দেখবেন আপনি কি নিউমেরিক্যাল, ইন্টিজার, ফ্লোট এগুলো আছে, এর পাশাপাশি ক্যাটাগরিক্যালও আছে নাকি। ক্যাটাগরিক্যাল থাকলে ওইগুলাকে এই টাইপের একটা ক্যাট আন্ডার স্কোর কলামস এই ধরনের কোডের আন্ডারে এনে একটা লিস্টে এনে ওই লিস্টটাকে আপনার ডাটার একটা পার্ট হিসেবে রেখে, মানে আমরা ডেটার কোনো একটা কিছু কলাম, একটা বা মাল্টিপল কলামের যদি ডেটা টাইপ চেঞ্জ করতে চাই, তাহলে এরকম নেওয়া লাগে। একটা ডিকশনারিতে নেই, ডিকশনারিটা ডাটার আন্ডারে নিয়ে ওই ডিকশনারির কলাম টাইপ গুলা ক্যাটাগরি দিয়ে দিই। তারপর হচ্ছে যাতে আলাদা আলাদা আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার যে আমরা কি করলাম? কারো কোনো প্রশ্ন আছে? মোটামুটি। আচ্ছা, গুড। মানে হচ্ছে এখন তাহলে আমরা হচ্ছে এই ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো আছে, ফর আই ইন ক্যাট আন্ডারস্কোর কলামস, এখানে যেটা করব, প্রিন্ট ইউনিক ভ্যালুজ ইন আই আর ডেটা আই ডট ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস প্রিন্ট ইন্টু 50, এটা যখন রান করব, দেখেন এটা রান হচ্ছে। এটা হচ্ছে আমি ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো আছে এগুলোতে একটা ফর লুপ চালাইতেছি আসলে। তো আমি চাচ্ছি ইউনিক ভ্যালুস কয়টা আছে প্রত্যেকটায়। যেমন ধরেন আই, এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এডুকেশনের আন্ডার গ্রেডের ভ্যালু আছে 2096টা। এর ভ্যালু যদি টু হয়, মানে হচ্ছে আন্ডার গ্রেডের পর ধরেন পোস্ট গ্রেড, ওইটাতে 1403 জন আছে। এর ভ্যালু যদি থ্রি হয়, ওই থ্রিতে প্রফেশনাল আছে 1501 জন। তো এইটা দিয়ে হচ্ছে আমি প্রত্যেক ক্যাটাগরিক্যাল ইউনিক কতগুলা ভ্যালু কাউন্ট আছে, মানে আয়ের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ডেটার এই ওয়ান ভ্যালুর জন্য ভ্যালু আন্ডার স্কোর কাউন্টস কয়টা আছে, টু এর জন্য কয়টা আছে, থ্রি এর জন্য কয়টা আছে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমরা ইয়ে করতেছি। আর প্রিন্ট এই স্টার দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরির মাঝে আমি আলাদা করতেছি। আলাদা না করলে এটা হবে কি সব একসাথে লেগে যাবে। এটা ধরেন আমি যদি কমেন্ট আউট করে দিই, যদি হ্যাশ দিয়ে দিই, তাহলে দেখেন ওই মাঝের স্টার গুলা চলে গেছে। মানে আপনি এটা ছাড়াও কোডটা রান করতে পারেন। ধরেন ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো আছে, ওইটার হচ্ছে আয়ের ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে আপনি ওয়ানের ডট ভ্যালু আন্ডার স্কোর কাউন্ট দেয়, মানে ওয়ানের কয়টা আছে। তারপর আয়ের ভ্যালু টু হলে টু ডট ভ্যালু, ডেটা টু ডট ভ্যালু আন্ডার স্কোর কাউন্ট হলে টু তে কয়টা আছে। আয়ের ভ্যালু থ্রি হলে ডেটা থ্রি ডট ভ্যালু আন্ডার স্কোর কাউন্ট হলে থ্রিতে কয়টা আছে। সিমিলারলি এটা তো হচ্ছে ক্যাটাগরিক্যাল কলামের প্রথম জিনিসটা। তো সেকেন্ড যেটা এডুকেশনের পর পার্সোনাল লোনে গেল, একই। এই যে পার্সোনাল লোনে আয়ের ভ্যালু জিরো হলে জিরো ডট ভ্যালু আন্ডার স্কোর কাউন্টস কয়টা আছে, আয়ের ভ্যালু ওয়ান হলে ওইটার ভ্যালু আন্ডার স্কোর কাউন্টস কয়টা। এরকম সবার ভ্যালু আন্ডার স্কোর কাউন্টস দেখতে হয়। তো দেখেন এইখান থেকেও আমরা হচ্ছে কিছু ইনফারেন্স নিতে পারি। মানে মোস্ট অফ দা কাস্টমার্স আর আন্ডার গ্রাজুয়েট কেন? কারণ ওয়ানের ভ্যালু সবচেয়ে বেশি। তারপর পার্সোনাল লোনে কি, মানে বেশিরভাগই না নেই। এই যে মোস্ট অফ দা কাস্টমার্স ডিডন্ট অ্যাকসেপ্ট পার্সোনাল লোন ইন দ্য প্রিভিয়াস ক্যাম্পেইন, তাই না? তাহলে তো এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে গেছে, তাই তো? কারো কোনো প্রশ্ন আছে টিল নাও? মানে এই ফর লুপটা আমরা ক্যাটাগরিক্যাল কলামসে কিভাবে চালাইছি এই বিষয়ে। আচ্ছা, ওকে। তাহলে প্রশ্ন না থাকলে আমরা নেক্সট ডে থেকে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস শুরু করব। মানে যেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, আমরা যে ভিজুয়ালাইজেশন গুলো আসলে দেখতে চাই। আচ্ছা, এটা চালাই দিই তাহলে এই এররটা চলে যাবে। মানে আমরা এই টাইপের অনেক বার চার্ট বা প্লট
এইগুলা দেখে দেখে ডেটার ব্যাপারে আইডিয়া নিবেন। তো আপনারা যেটা করবেন, আগেই জিনিসগুলো একটু দেখে আসবেন। মানে দেখে আসলে এই জিনিসগুলো আমি যখন বুঝাবো তখন বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। ঠিক আছে। আহ, আজকে তাহলে এখানে শেষ করি। থ্যাংক ইউ অল, দ্য ক্লাস ঠিক এন্ড আছে। টুডে। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।